হাই, রিসেন্টলি এইচএস পরীক্ষার রেজাল্ট আউট হয়েছে। সফল সব পরীক্ষার্থীকেই বলবো যে অনেক শুভেচ্ছা। তোমাদের জীবনের একটা একটা পর্যায় শেষ হলো, 12 পর্যন্ত 12 বছরের স্কুল জীবন তোমরা শেষ করলে। এবার কিন্তু কলেজ জীবন মানে আরেকটা জীবনের একটা নতুন পর্যায় শুরু হবে এবারে তোমাদের। যতদূর শুনছি অগাস্টের 10 তারিখ থেকে হয়তো ভর্তি হবে, যেটা এখনো পর্যন্ত খবর। এই একটা করোনা পরিস্থিতি তো চলছে আমরা জানি। তো যাই হোক, তো এই সময় স্টুডেন্টদের মনের মধ্যে কি চলে সেটা জানি যে যদিও যে স্টুডেন্ট সায়েন্স হোক বা কমার্স হোক বা আর্টস হোক, যে কোনো স্ট্রিমেরই হোক, সেই স্ট্রিম থেকেও কিন্তু এবার তাদেরকে তোমাদেরকে একটা সাবজেক্ট সিলেক্ট করবে। তোমরা সবাই জানো, যদি অনার্স নিয়ে পড়ো। সেক্ষেত্রে যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, এই ভিডিওতে আমি একটু বলতে চাই যারা ইংরেজি লিটারেচার নিয়ে পড়বে ভাবছো, অ্যাকচুয়ালি ইংলিশ লিটারেচার আছেটা কি। কারণ আমি অনেকের সাথেই কথা হয়, তো যারা এই বছর এইচএস কোয়ালিফাই করেছো বা পাস করেছো, তারা অনেকেই যারা ইংরেজি নেবে ভাবছো, এই প্রশ্নটা তাদের মনের মধ্যে আছে যে আমি কোন বিষয়টা নেব। এবং বিষয়টা অনার্স নিয়ে পড়ার আগে যদি জানা যায় যে এর মধ্যে কী আছে, তাহলে বোধহয় বিষয় সিলেকশন করতে অনেক সুবিধা হয়। কারণ অনেক কিছু ভুল ধারণা থাকে, সেগুলো ভেঙে যায়। যে অন্তত বোঝা উচিত যে পড়তে আমাকে হবেটা কি। তো আমি একেবারে ইউনিভার্সিটি স্পেসিফিক প্রথমেই যাব না, কারণ কে যে কোনো ইউনিভার্সিটিতে ভর্তি হবে, সব জায়গায় অ্যাডমিশন চেষ্টা করবে। আমি জানি অনেক জায়গায় অ্যাডমিশন টেস্টও দেবে। যাই হোক, তো আমি একটা ইউনিভার্সিটি স্পেসিফিক আলোচনা একটু পরে করছি। সবার আগে একটু সার্বিকভাবে বলবো যে ইংলিশ লিটারেচারে অ্যাকচুয়ালি কী পড়তে হয়। দেখো, যে কোনো লিটারেচার, সেটা ইংলিশ হোক বাংলা হোক যাই হোক, যে কোনো লিটারেচারই প্রথম কথা যেটা, সেটা হলো যে তোমাকে ইতিহাসটা পড়তে হবে। লিটারেরি ইতিহাস যেটাকে বলি, বা সাহিত্যের ইতিহাস, বা হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। এবং এটা অনেক বছরের পুরনো একটা ইতিহাস, ইংল্যান্ডের ইতিহাস। তাহলে জিজ্ঞেস করবে যে কেন পড়তে হয়, এত ইতিহাস জেনে কী হবে। জানার দরকার আছে, কারণ লিটারেচার আমরা জানি সাহিত্য হলো সমাজের দর্পণ। তাহলে যদি সাহিত্য সমাজের দর্পণ হয়, তাহলে সেই সমাজে সেই সময় কি কি ঘটছে এটা জানাটা খুব দরকার। সেই কারণে ইংরেজি সাহিত্যের ইতিহাসটা কিন্তু জানতেই হবে। যেমন এটা কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, যেমন ধরো ইংল্যান্ডে ব্ল্যাক ডেথ হয়েছিল, পিজেন্টস রিভল্ট হয়েছিল। এই যে ঐতিহাসিক বিভিন্ন ঘটনা হয়েছিল, সেগুলো কিন্তু চসারের লেখার মধ্যে পেয়েছি, বা আরও অন্যান্য কিছু অনেক রাইটারের লেখার মধ্যে পাওয়া যায়। এটা ইভেন্ট 1066-এ নরমান কনকোয়েস্ট হয়েছে, একটা বিশাল পরিবর্তন ইংল্যান্ডের এসেছে তারপরে। তো এই যে ঘটনাগুলো, ইভেন্টগুলো, এগুলো কিন্তু লিটারেচারের উপর অনেকটা ছাপ, অনেকটা প্রভাব ফেলে যায়। সেই কারণেই লিটারেচারটা, অর্থাৎ এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা জানা দরকার। তাহলে প্রথম একটা সার্বিকভাবে যদি বলতে হয়, যে কোনো ইউনিভার্সিটিতেই পড়ো, সারা জীবন তোমাকে যদি ইংরাজি নিয়ে পড়বে ভাবছো, প্রথমেই যেটা ভালো করে জানতে হবে সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। নেক্সট কী পড়তে হয়? ব্রিটিশ পোয়েট্রি পড়তে হয়, ব্রিটিশ পোয়েম পড়তে হয়। তার মধ্যে সনেট থাকে, মেটাফিজিক্যাল পোয়েম আছে, ইত্যাদি নানা ধরনের পোয়েম পড়তে হবে। নেক্সট যেটা থাকে, যেমন জানো, ব্রিটিশ ড্রামা খুবই ফেমাস, ট্র্যাজেডি, কমেডি সবই পড়তে হবে। ব্রিটিশ ড্রামা, ব্রিটিশ পোয়েট্রির পরে ব্রিটিশ ড্রামা যদি বলি, ব্রিটিশ প্রোজ পড়তে হবে। ব্রিটিশ নভেল তো অবশ্যই। এই সব কিছু মিলিয়ে এগুলো যে কোনো লিটারেচারই থাকে, এবং এগুলো ইংলিশ লিটারেচারের মধ্যেও তোমাদের পড়তে হবে। এবারে সেমিস্টার সিস্টেম থাকলে বিভিন্ন সেমিস্টারে ভাগ করে করে সেগুলো করে দেওয়া হয়। সিলেবাসটা সেইভাবেই ডিজাইন করেন যারা সিলেবাস করেন তারা। তারপরে যেটা থাকে সেটা হচ্ছে যে একটু লিঙ্গুইস্টিক্স পড়তে হয়, ভাষার বিভিন্ন দিক, যেটা ল্যাঙ্গুয়েজের যদি হিস্ট্রি, আমরা লিটারেচারের হিস্ট্রি বললাম, ল্যাঙ্গুয়েজের একটু হিস্ট্রিরও টাচ থাকবে ডেফিনেটলি। আর কি পড়তে হবে, যেখানে ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি বলতে সেখানে ওয়ার্ড কোত্থেকে এসছে, একটা ওয়ার্ডের হিস্ট্রিটা কী ছিল, কেন এই ওয়ার্ডটা এসছে, ইত্যাদি এরকম নানা রকমের ল্যাঙ্গুয়েজের হিস্ট্রিটা একটু পড়তে হয়। আর থাকে প্রোসোডি, রেটোরিক থাকে, কারণ একটা ভাষা জানতে হলে তার অলঙ্কারকে জানতে হয়। তো এইগুলো মোটামুটি একটা ইন জেনারেল যদি বলো, খুব বেশি সময় নেই ভিডিওটাতে, আমি ছোটোর উপর বলার চেষ্টা করলাম যে পড়তে কী হয়। এবার আমি একটু ইউনিভার্সিটি স্পেসিফিক যদি আসি যে কি কি আছে, মানে তোমাদের সিলেবাসে কোন ইউনিভার্সিটিতে কী আছে। সব ইউনিভার্সিটি বলতে গেলে একটা ভিডিওতে হবে না, আমি চেষ্টা করব অন্যান্য ইউনিভার্সিটিও বলার আগামী কিছু ভিডিওতে। আমি আপাতত, যেহেতু এই ভিডিওটা মেনলি আমি আসানসোল দুর্গাপুর এই বেল্টের স্টুডেন্টদের জন্য বলছি, তাই তারা ধরে নিচ্ছি তারা কাজী নজরুল ইউনিভার্সিটির আন্ডারেই আন্ডার গ্র্যাজুয়েট যে ইংলিশ অনার্সের কোর্স আছে সেটাই হয়তো ভর্তি নেবে। তাই তার সিলেবাস আর তার পুরো সিলেবাসটা তো যাচ্ছি না, সেমিস্টার ওয়ানের সিলেবাসে আসছি, কেমন? তাহলে সেমিস্টার ওয়ানে কী আছে দেখা যাক। আমি প্রথমেই বলেছি যে যে কোনো তোমার সিলেবাসই যেটা থাকে সেটা হচ্ছে প্রথমেই তোমাকে পড়তে হবে যে
হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। বার্ডো কাজী নজরুল ইউনিভার্সিটির সেমিস্টার ওয়ানের যে তোমার সিলেবাস আছে তাতেও কোর্স ওয়ান যেটা সেটা হচ্ছে ব্রিটিশ পোয়েট্রি। ওকে, ব্রিটিশ পোয়েট্রি। এবং সেই ব্রিটিশ পোয়েট্রিটা কোন পিরিয়ড, এই যে একটু আগে হিস্ট্রির কথা বলছিলাম, অ্যাংলো স্যাকশন টু 17th সেঞ্চুরি। অ্যাংলো স্যাকশন মানে একদম ওল্ড ইংলিশ পিরিয়ড, একদম শুরুর থেকে জানতে পারবে ইংরাজি ভাষাটাকে। অ্যাংলো স্যাকশন হিস্ট্রিটা আমরা কোথেকে পেয়েছি জানো? মোটামুটি 4টে ম্যানাস্ক্রিপ্ট আছে ইংলিশের, যেটা থেকে আমরা এই অ্যাংলো স্যাকশন হিস্ট্রি সম্বন্ধে জানতে পারি। সেটা হচ্ছে দ্য ভার্সেলি বুক, দ্য জুনিয়াস ম্যানাস্ক্রিপ্ট, দ্য এক্সেটার বুক, আর দ্য বিওল্ফ ম্যানাস্ক্রিপ্ট, পাণ্ডুলিপি। এইগুলো থেকে আমরা মূলত ওল্ড ইংলিশ পিরিয়ড সম্বন্ধে একটা ধারণা পাই। তাহলে তোমাদের কোর্স ওয়ান যেটা ব্রিটিশ পোয়েট্রির মধ্যে পড়তে হবে, সেখানে প্রথমেই ইউনিট ওয়ানে তোমরা পাবে লিটারেরি অ্যান্ড সোশ্যাল হিস্ট্রি। তার মধ্যে থাকছে অ্যাংলো স্যাকশন পোয়েট্রি। একটু আগে নর্মান কনকোয়েস্টের কথা বলছিলাম, 1066-এ হয়েছিল, এটা খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট। মিডল ইংলিশ পোয়েট্রি, চসার তো জানো খুবই ইম্পর্টেন্ট একজন ফিগার লিটারেচার, ইংলিশ লিটারেচারের, অ্যান্ড হি ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ লিটারেচার আর দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, কারণ তার সময় থেকেই ইংরেজি সাহিত্য একটা ফর্ম পায়। আজকে আমরা ইংরেজি বলতে যে ভাষাটাকে বুঝি, সেই ফর্মটা তো তখন ছিল না, যদিও চসারের সময় তো পুরোপুরি আসেনি, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে একটা ওই যে ইস্ট মিডল্যান্ড ডায়ালেক্টটা যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হবে আস্তে আস্তে, এই শুরু মানে চসারের সময় থেকে আমরা পেলাম সেইভাবে। তারপরে তোমাদের যেটা পড়তে হবে যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইংলিশ সনেট, রেনেসা। এই যে ইংলিশ সনেট বললাম, এর মধ্যে মোটামুটি 3টে ধরন আমরা ভাগ করতে পারি সনেটের। এই 3টে টাইপ একটু পড়তে হবে, পেট্রার্কান সনেট, শেক্সপিরিয়ান সনেট, স্পেন্সারিয়ান সনেট। এই 3টে টাইপ ডিটেলসে পড়তে পারবে। পিউরিটানিজম, সিভিল ওয়ার, এগুলো পড়তে হবে। আর এই যে তিন টাইপের সনেট বললাম, একটু বলে দিই, এগুলো এই 3টে টাইপ হয় সনেটের যে রাইম স্কিমের উপর এই 3টে টাইপ আমরা ডিভাইড করি। নেক্সট হচ্ছে ইউনিট টু। ইউনিট টুতে পড়বে চসারের প্রোলগ টু দ্য ওয়াইফ অফ বাথস্টেল। এটা মডার্ন ইংলিশ ভার্সনটা তোমাদের সিলেবাসে দিয়েছেন। নেক্সট হচ্ছে স্পেন্সারের সনেট নাম্বার 75 ফ্রম অ্যামোরিটি। অ্যামোরিটি হচ্ছে একটা সনেট সাইকেল বা সনেট সিকোয়েন্স যাই বলো, অ্যান্ড এডমান্ড স্পেন্সার এটাকে অ্যাড্রেস করেছিলেন তার ভালোবাসা টু হিজ বিলাভেড এলিজাবেথ বয়েল। অ্যান্ড ইট ওয়াজ এ সাকসেসফুল লাভ। এটা সফল ভালোবাসা ছিল। তিনি তার কোর্টশিপ, ইভেন ম্যারেজটাকেও একদম রেজিস্টার করেছেন এই কবিতাগুলোতে বলতে গেলে। তো এটা এডমান্ড স্পেন্সার খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্যার ফিলিপ সিডনির অত্যন্ত বিখ্যাত পোয়েম লাভিং ইন ট্রুথ ফ্রম অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টিলা। এটাও একটা সনেট সিকোয়েন্স অফ 108 সনেটস। মোট 108টা সনেট আছে। 108টা সনেট তোমাদের পড়তে হবে না। এর থেকে লাভিং ইন ট্রুথ, এইটা যে সনেটটা আছে এটা পড়তে হবে। এটাও একটা লাভ সনেট, তবে এটা আনসাকসেসফুল লাভ বা যাকে বলে আনরিকিউটেড লাভ বা আনরিড্রেসড লাভ তার উপর। এবং সেটা এনার যিনি ভালোবাসার মানুষ ছিলেন ফিলিপ সিডনির, পেনিলোপ ডেভারেক্স। তো পেনিলোপ ডেভারেক্সকে উনি ভালোবাসতেন, কিন্তু ওনার সাথে বিয়ে হয়নি। ফিলিপ সিডনির সাথে বিয়ে হয়নি, ওনার অন্য আরেকজনের সাথে বিয়ে হয়। এবং আফটার ম্যারেজ শি বিকেম পেনিলোপ রিচ, লেডি পেনিলোপ রিচ। তো এই যে আনসাকসেসফুল ম্যারেজ এবং আনসাকসেসফুল ভালোবাসা যাই বলো, ম্যারেজ তো হয়নি, ভালোবাসাই বলাটা বেটার। তো সেক্ষেত্রে তার এই ব্যথাটা তিনি তুলে ধরেছেন এই লাভিং ইন ট্রুথ সনেটটিতে। খুব ইন্টারেস্টিং সনেট, খুব ভালো সনেট। এবং শুধু ভালোবাসা ব্যর্থতাই না, এর মাধ্যমে উনি ক্রিয়েটিভিটির অনেক দিক দেখিয়েছেন। যে যেমন একটা উদাহরণ দিই, যে যখন আমরা কোনো ওয়ার্ড খুঁজে পাই না, লেখার জন্য স্পন্টিনিটির দরকার হয়, কি করতে হবে, তখন ওনার সে বিখ্যাত লাইন লুক ইন দাই হার্ট অ্যান্ড দেন রাইট। মিউজ বলছেন, মানে যারা কবিতার দেবী যাকে বলা হয়, বা ক্রিয়েটিভিটির দেবী যদি মিউজকে ধরা হয় অ্যাকর্ডিং টু ওয়েস্টার্ন সিস্টেম, তো সেক্ষেত্রে মিউজ বলছেন স্যার ফিলিপ সিডনিকে যে লুক ইন দাই হার্ট অ্যান্ড দেন রাইট, নিজের মনের মধ্যেই আগে তাকাও। স্পন্টিনিটি না হলে লেখা আসবে না, ক্রিয়েটিভিটি আসবে না। খুব ইন্টারেস্টিং পয়েন্ট। নেক্সট যেটা সেটা একটু বলি, কুইন এলিজাবেথ ওয়ানের লেখা অন মনসিয়ার্স ডিপার্চার। জন ডানের হচ্ছে দ্য সানরাইজিং, আর অ্যান্ড্রু মার্ভেলের টু হিজ কয় মিস্ট্রেস। এই দুটোকেই আমরা বলি মেটাফিজিক্যাল পোয়েম। মেটাফিজিক্যাল পোয়েম ডিটেলস তো জানবেই, জাস্ট ছোট করে একটু বলে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। মেটা মিন্স আফটার, ফিজিক্যাল মিন্স ফিজিক্যাল যে ওয়ার্ল্ড, অর্থাৎ মেটাফিজিক্যাল পোয়েট্রি মানে বিয়ন্ড দ্য ফিজিক্যাল কনসেপশন অফ মেটেরিয়ালস বা এক্সিস্টেন্স। যদি বলি যে আমাদের এই মেটেরিয়াল ওয়ার্ল্ড বা জড়জগতের পরে যদি কিছু থাকে, আফটার, মেটা মিন্স আফটার, ফিজিক্যাল মিন্স ফিজিক্যাল ওয়ার্ল্ড, যেটা বললাম, তাহলে মেটাফিজিক্যাল পোয়েট্রি। এটার মধ্যে স্পিরিচুয়াল পোয়েট্রি আছে, ভালোবাসা, লাভ অবশ্যই একটা দিক। দ্য সানরাইজিং, দ্য টু হিজ কয় মিস্ট্রেস, দুটোই খুব ইন্টারেস্টিং, খুব লজিক্যাল পোয়েম। সিলোজিজম পাবে, অনেকগুলো বিষয় আছে, অনেক কিছু পড়ার আছে, এর মধ্যে জানার আছে।
তা এর মধ্যেও বলবো এরপরে যেটা আছে সেটা খুব ইম্পর্টেন্ট, মিল্টনস প্যারাডাইস লস্ট বুক 1টা তোমাদের পড়তে হবে। আর এখানে একটু জাস্ট ছোটো করে বলে দিই যে টু হিজ কয় মিস্ট্রেস আর মিল্টনের যে প্যারাডাইস লস্ট, এই দুটোই আগামী দিনে যদি কেউ WBCS গ্রুপ এ গ্রুপ বি অফিসারের জন্য অ্যাপ্লাই করো, গ্রুপ সি গ্রুপ ডি বলছি না, গ্রুপ এ গ্রুপ বির জন্য যদি অ্যাপ্লাই করো, সেখানে যদি অপশনাল পেপারে কোনোদিন ইংলিশ লিটারেচার নেবে ভাবো, তাহলে কিন্তু এই দুটো অপশনাল পেপার আবার পড়তে হবে, টু হিজ কয় মিস্ট্রেস আর প্যারাডাইস লস্ট। তাই যদি ইংরেজি নিয়ে পড়ো, শুরুর থেকেই এই দুটো একটু ভালো করে পড়ার চেষ্টা করো। যদি আগামী দিনে কেউ গ্রুপ সি গ্রুপ ডিতে থাকে না, WBCS এর অপশনাল পেপার তোমরা জানো, যদি কেউ BCS নিয়ে কালচার করে থাকো, গ্রুপ এ আর গ্রুপ বিতে অপশনাল পেপার দিতে হয় 400 মার্কসে। সেক্ষেত্রে ইংলিশ লিটারেচার যদি কেউ নেয়, তাকে কিন্তু টু হিজ কয় মিস্ট্রেস আর প্যারাডাইস লস্ট আবার পড়তে হবে। নেক্সট যেটা সেটা হচ্ছে তোমাদের, এটা গেল আমি যদি বলি কোর্স 1। এবারে আচ্ছা, কোর্স 1 আরেকটু বাকি আছে, সেটা হচ্ছে রেটরিক প্রসিডিউর কথা বলেছিলাম। রেটরিক তোমার যেটাকে আমরা বলি যে ফিগার অফ স্পিচ, যেগুলো মিটিনেমি হতে পারে, পার্সনিফিকেশন হতে পারে, মেটাফোর হতে পারে, সিমিলি হতে পারে, অ্যাপোস্ট্রফি হতে পারে, এগুলো আইডেন্টিফাই করতে, এগুলো প্রত্যেকটা ফিগার অফ স্পিচ অনেকে তো পড়েছি 11-12 পড়েও থাকতে পারো। নেক্সট হচ্ছে প্রসোডি। প্রসোডিতে কী থাকে, এটা তোমাকে এই আয়াম্বিক পেন্টামিটার, যেমন খুব একটা নাম করা ছন্দটাকে সিলেক্ট করতে হয়, যে একটা তোমাকে গিভেন প্যাসেজ দেওয়া থাকবে, তার থেকে এটা কী ছন্দে লেখা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। নেক্সট যদি কোর্স 2তে আসি, সেখানে তোমাদের থাকবে ব্রিটিশ প্রোজ অ্যান্ড ড্রামা। ব্রিটিশ প্রোজ অ্যান্ড ড্রামা পিরিয়ডটা সে একই, হিস্ট্রিটা পড়তে হবে, অ্যাংলো স্যাকশন টু 17th সেঞ্চুরি। কী কী আছে এর মধ্যে? অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ব্রিটিশ প্রোজ, গ্রোথ অফ প্রেস, অরিজিন and development of British drama, university wits, revenge tradition, comedy of humors, comedy of maps. নেক্সট যেটা ইউনিট 2, সেটাতে আছে তোমার ফ্রান্সিস বেকনের 3টে খুব ভালো প্রোজ তোমরা পড়বে, সেটা হচ্ছে অফ স্টাডিজ, অফ ট্রাভেল আর অফ ডেথ। অফ স্টাডিজে খুব বিখ্যাত একটি লাইন আছে যে সাম বুকস আর টু বি টেস্টেড, আদার্স টু বি সোয়ালোড অ্যান্ড সাম ফিউ টু বি চিউড অ্যান্ড ডাইজেস্টেড। মানে কিছু বই, কোন বইটা কতটা পড়া দরকার তার উপর ডিপেন্ড করছে বইটা আমি কতটা সময় ধরে পড়বো। হতেই পারে আমাদের জ্ঞানের তো সীমা নেই, আমাকে অনেক বই পড়তে হবে, তাহলে সব বই যদি আমি ডিটেলসে পড়তে শুরু করে, আমি কোনোদিনই সব বই পড়ে উঠতে পারবো না। তাই এখানে অফ স্টাডিজে ফ্রান্সিস বেকন বলছেন যে তার অ্যাফোরিস্টিক স্টাইল, এটাকে স্পেশাল তার স্টাইলটাকে আমরা অ্যাফোরিস্টিক স্টাইল, যে সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই জাস্ট এটা ছুঁয়ে চলে যাও উপর, সাম টু বি সোয়ালোড, মানে কিছু বই গোগ্রাসে গেলা, তাড়াতাড়ি গিলে চলে যাও, মোটামুটি আইডিয়াটা হলো। তো আমার মনে হচ্ছে এটা অতটা ইম্পর্টেন্ট বই নয়। নেক্সট যে টাইপটা, সেটা হচ্ছে কিছু বই ভালো করে চিউড অ্যান্ড ডাইজেস্টেড, এটা আমি রিলিশ করে পড়বো, ভালো করে সময় নিয়ে পড়বো, রাইট। এরপরে আরেকটা তোমাদের প্রোজ আছে, সেটা হচ্ছে অ্যাফ্রা বেনের অরুণ, এটাও খুব ভালো একটি প্রোজ। তাহলে এগুলো তোমাদের ইউনিট 2তে আছে। ইউনিট 3তে আছে ক্রিস্টোফার মার্লোর ডক্টর ফস্টাস। এইটা একদম ইন্টারনাল অ্যাসেসমেন্ট যা থাকে। এই মোটামুটি তোমাদের ইংলিশ লিটারেচারের সেমিস্টার 1-এর সিলেবাস। আমি জাস্ট একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম কাজী নজরুল ইউনিভার্সিটির এটা সিলেবাসটা যে বললাম, অন্যান্য ইউনিভার্সিটিতে এগুলোই থাকে, ঘুরিয়ে ফিরিয়ে থাকে, তাও আমি চেষ্টা করব অন্যান্য ইউনিভার্সিটিরও আগামী দিনে কভার করার। আর এই ব্যাপারে যে কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থাকে, উইদাউট এনি হেজিটেশন, হোয়াটসঅ্যাপ নাম্বার 7384305476-এ তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো, বা তোমাদের কোয়েশ্চেন হোয়াটসঅ্যাপ করে রেখে দিতে পারো। আমি ডেফিনেটলি চেষ্টা করব তার উত্তর দেওয়ার। এবং শুধু আমি না, আমার সাথে অভিষেক স্যার এবং তনুশ্রী ম্যাডামও তোমাদের এই প্রশ্নের উত্তর দেবেন, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারই পাবেন। তো আমাকে বা অভিষেক স্যার বা তনুশ্রী ম্যাডামকে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে রিগার্ডিং ইংলিশ লিটারেচার, just feel free to WhatsApp or message. Thanks a lot.